শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় রাইট ফর্ম অফ ভার্বস। আমরা সাধারণত বাজারে যে গ্রামার বইগুলো কিনতে পাই, সেগুলোতে ভার্বের যে লিস্ট থাকে সেই লিস্টগুলো তিনটি ভাগে ভাগ করা থাকে। একটি থাকে প্রেজেন্ট ফর্ম, একটি পাস্ট ফর্ম, একটি পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আমাদের আজকের আলোচনার সুবিধার্থে আমরা ভার্বের ফর্মগুলোকে 5টি ভাগে ভাগ করে নেব। এমনভাবে ভাগ করতেই হবে তার কোনো মানে নেই, শুধু আমাদের আলোচনার সুবিধার্থে আমাদের এই ভাগ করা। তো আমরা প্রথম ভাগটি করব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটিকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটির নাম দেবো আমরা বেস ফর্ম, আরেকটি বলবো থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ যেই ভার্বের শেষে যখন আমরা ভার্বের শেষে এস বাই ইয়েস যোগ করি। আর পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম এটি আমাদের বইয়ের মধ্যে আছে, আমরা সবাই জানি। আরেকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা জেরান্ড নামেও চিনি, অর্থাৎ ভার্বের আইএনজিটা এটি পার্টিসিপল জেরান্ড দুটাই হতে পারে। এটির বহুল পরিচিত নাম যেটা আমরা চিনে থাকি ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ আইএনজি ভার্ব। তো ভার্বকে আমরা 5টি ভাগে ভাগ করে নিলাম: বেস ফর্ম, ভার্বের এস ফর্ম বা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি ফর্ম। তো এই ভার্বগুলো আমরা সবাই চিনি। তো আসুন আমরা উদাহরণের মাধ্যমে শুরু করি। হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্স, প্রেজেন্ট অ্যাকশন। সচরাচর যে কাজগুলো ঘটে থাকে বা হয়ে থাকে, যেগুলোকে আমরা অভ্যাস বলি, চিরন্তন সত্য বলি, সেই জাতীয় বাক্যকে আমরা যখন ইংরেজিতে লিখতে যাই তখন ভার্বগুলো ভার্বের বেস ফর্মে অথবা এস ফর্মে লিখে থাকি। তো এস ফর্মে কখন লিখব আর বেস ফর্মে কখন লিখব, আমি প্রথমে দেখাবো আমরা কখন বেস ফর্মে লিখব। সচরাচর ঘটে বা চিরন্তন সত্য, অভ্যাস, এরকম কাজের ট্রান্সলেশন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের সেন্টেন্সের সাবজেক্টটি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন, সে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন কিন্তু প্লুরাল ফর্মে আসে, তখন আমরা ভার্বের বেস ফর্ম লিখি, আমরা এস লিখি না। তো আসুন আমরা এখান থেকে দেখি। উই ড্যাশ অ্যাট নাইট, আমরা রাতে কি করি, ঘুমাই, তাহলে উই স্লিপ অ্যাট নাইট। খেয়াল করুন, এটা আমি বেস ফর্মে লিখেছি। ইউ ড্যাশ ইন ক্লাস 8, তুমি অষ্টম শ্রেণীতে কি পড়ো, তাহলে ইউ রিড ইন ক্লাস 8, তুমি অষ্টম শ্রেণীতে পড়ো। দ্য বয়েজ ড্যাশ ইন দ্য ফিল্ড, বালকেরা মাঠের মধ্যে খেলে, আমরা লিখেছি দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড, বালকেরা মাঠের মধ্যে খেলে, এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার। পিপুল ইউজুয়ালি ড্যাশ স্মোকিং, লোকেরা সাধারণত ধূমপান ঘৃণা করে, হেট ঘৃণা করা। দে ড্যাশ এভরি মর্নিং, তারা প্রতিদিন সকালে কি করে হাঁটে, দে ওয়াক এভরি মর্নিং টু দেয়ার বডি ফিট, টু কিপ দেয়ার বডি ফিট, তাদের স্বাস্থ্যকে মজবুত রাখবার জন্য, ফিট রাখবার জন্য তারা সকালে হাঁটে। খেয়াল করুন, এটিও কিন্তু ভার্বের বেস ফর্ম কিপ। তো এর আগে একটি কি আছে, টু আছে, যে আমরা দ্বিতীয় দেখেছি আফটার টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা দেখলাম সচরাচর যে সকল ঘটনা ঘটে বা হয়ে থাকে, ঘটে থাকে, চিরন্তন সত্য, অভ্যাস, সেইগুলোর ট্রান্সলেশন করতে গেলে ইংরেজি ভার্বটি হবে ভার্বের বেস ফর্মে, যখন সাবজেক্টটি হবে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল, এবং টু এর পরে বসবে ভার্বের বেস ফর্মটি। তো এই হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্মের ব্যবহারের জায়গা। আরেকটি জায়গা আমরা দেখাবো, চলুন পরের স্লাইডে যাই। যদি আপনার বাক্যের মাঝে মোডাল ভার্বের ব্যবহার থাকে, এগুলো সব মোডাল ভার্ব, আমরা এগুলো চিনি সবাই, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু। এই যে হ্যাভ টু, এটি আমার 3টা ফর্ম আছে, আমি একটি লিখেছি কিন্তু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তেমনি বি টু, এর আরও 5টি ফর্ম আছে, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। আবার বি গোয়িং টু, এরও কিন্তু আলাদা 5টি ফর্ম আছে, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু ইত্যাদি। তো অট টু, ইউজ টু, হ্যাড, বেটার, উড রাদার, মাস্ট, নিড নট এবং ডেয়ার নট, এগুলো সব মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারির পরে কিন্তু ভার্বের কোন ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। এই যে আমাদের এখানে দেখুন ক্যান, শুড, নিড নট, এই আমাদের নিড নট, তারপরে কি আর গোয়িং টু অর্থাৎ বি গোয়িং টু, এই আমাদের বি গোয়িং টু, এবং হ্যাড বেটার, আমাদের হ্যাড বেটার এখানে আছে, এই হ্যাড বেটার। তো এগুলো সবই হচ্ছে মোডাল অক্সিলারি, এদের পরেও কিন্তু ভার্বের বেস ফর্ম লিখবো আমরা। তো আমরা দেখি নিই বাক্যগুলো। উই হ্যাভ ফেইল্ড, আমরা ফেল করেছিলাম, বাট ক্যান ট্রাই অ্যাগেন, কিন্তু আবার চেষ্টা করতে পারি, এটি ভার্বের বেস ফর্ম। উই শুড ড্যাশ আওয়ার সুপারিয়র্স, আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে কী করবো, রেসপেক্ট করবো, আমরা এখানে রেসপেক্ট লিখেছি ভার্বের বেস ফর্মে। ইউ নিড নট ড্যাশ দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার নেই, গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার নেই, এটি ভার্বের বেস ফর্ম, এটি ভার্বের বেস ফর্ম।
দে আর গোয়িং টু ড্যাশ দ্য র্যালি, তারা র্যালিতে কী করতে যাচ্ছে, অ্যাটেন্ড করতে যাচ্ছে, হাজির হতে যাচ্ছে। দে আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য র্যালি, তারা র্যালিতে হাজির হতে যাচ্ছে। বি গোয়িং টু, এখানে আমাদের বি গোয়িং টু, তারপরে আমরা এটা ভার্বের বেস ফর্ম লিখেছি। তারপরে ইউ হ্যাড বেটার ড্যাশ ডুইং দ্য ওয়ার্ক, ইউ হ্যাড বেটার স্টপ ডুইং দ্য ওয়ার্ক, হ্যাড বেটার এটি মোডাল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম লিখেছি। তাহলে আমরা দেখলাম দুটো ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম লিখতে পারি, তিনটা ক্ষেত্র আমরা দেখেছি। একটা হচ্ছে মোডাল ভার্বের পরে একটি সশ্রাসের ঘটে, কিন্তু সেন্টেন্সের সাবজেক্টটি যখন হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল। আর দেখলাম টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্মের আরেকটি নিয়ম দিয়ে আমরা বেস ফর্মের আলাপ শেষ করব। যদি আপনার বাক্যের মধ্যে ডু ডাজ ডিডের ব্যবহার থাকে অ্যাজ অক্সিলারি, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসাবে যখন ডু ডাজ এবং ডিডের ব্যবহার থাকবে, তখন তারপর সরাসরি আমরা ভার্বের বেস ফর্ম লিখব। খেয়াল করুন, শি ডাজন্ট হ্যাভ ইনাফ মানি টু বাই ইট, এটা কেনবার জন্য তার যথেষ্ট টাকা নেই। ডু ডাজ ডিডের পরে ভার্বের বেস ফর্ম বসে। এটা হচ্ছে হ্যাভ হচ্ছে বেস ফর্ম, আর হ্যাজটা হচ্ছে এস ফর্ম। তারপর একটি আসুন, ডিড ইউ ড্যাশ দ্য উইন্ডো গ্লাস, ডিড ইউ ব্রেক, ওকে, ডিড ইউ ব্রেক দ্য উইন্ডো গ্লাস, তুমি কি জানলার গ্লাসটি ভেঙেছিলে, এটি ডিডের পরে ভার্বের বেস ফর্ম। পরেরটি, ডু ইউ ড্যাশ হার নেম, তুমি কি তার নাম জানো, নো, তাহলে ডু ইউ নো হার নেম, তুমি কি তার নাম জানো, সবগুলো আমরা বেস ফর্মে লিখেছি। আই ডিডন্ট ড্যাশ ইট, আমি এটি করিনি, ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম। তারপর একটি আসুন, রাইসা ডাজন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, রাইসা সকালে ঘুম থেকে উঠে না, ডাজন্টের পরে আমরা ভার্বের বেস ফর্ম গেট লিখেছি। এ হচ্ছে গেল আমাদের ভার্বের বেস ফর্মের ব্যবহার। তারপরটি আমাদের কী ছিল, 2 নম্বরে ছিল হচ্ছে ভার্বের এস ফর্ম। আসুন আমরা দেখি এবার এস ফর্ম। ভার্ব এস, ইয়েস, আইএস ফর্ম উইথ দ্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাউন আর প্রোনাউন। নাউনই হোক আর প্রোনাউন হোক, সেটি হবে থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে। আর যদি বাক্যটা সশ্রাসের করি হয়ে থাকে, ঘটে থাকে, চিরন্তন সত্য অভ্যাস বোঝালে আমরা ভার্বের এস ফর্ম লিখব উইথ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার সঙ্গে আমরা সাবজেক্টগুলো আগে দেখে নিই। আইস, বরফ, গণনা করা যায় না, এটি থার্ড পারসন সিঙ্গুলার। কোভিড-19 একটি রোগের নাম, থার্ড পারসন সিঙ্গুলার। হেনা একটি মেয়ের নাম, রাকিব একটি মেয়ের নাম, থার্ড পারসন সিঙ্গুলার। এবং সে একটি মেয়ের পরিবর্তে বসেছে, এটিও থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন। তো আমরা দেখলাম থার্ড পারসন সিঙ্গুলার নাউন হোক আর প্রোনাউন হোক, তারপরে যদি বাক্যটি এমন হয় যে সেটি সশ্রাসের ঘটে, সেই ক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বাই এস লিখব। তো আইস ড্যাশ অ্যান্ড ওয়াটার, বরফ কী করে, পানিতে ভাসে। কোভিড-19 এটি একটি অ্যাব্রিভিয়েশন, তো আমরা এখানে এলাবোরেশন করে লিখেছি কোভিড ভাইরাস ডিজিজ 2019। তো আমরা এখানে কী লিখব, কোভিড-19 মিনস, কোভিড-19 অর্থ হলো করোনা ভাইরাস ডিজিজ 2019। এটি হচ্ছে কোভিডের এলাবোরেশন করলে এটি হয়। হ্যানা ড্যাশ হার টিথ এভরিডে, হ্যানা ব্রাশ হার টিথ এভরিডে। তারপর রাকিব ফ্লাই দ্য কাইট, রাকিব ঘুড়িটি উড়াই। শি গো টু স্কুল রেগুলারলি। তা আমরা বলেছিলাম যে যখন কাজটি, এগুলো প্রত্যেকটি কাজই কিন্তু সচরাচর ঘটে থাকে। আইস ফ্লোট, বরফ ভাসে, কোভিড-19 একটি রোগের নাম, হ্যানা ব্রাশ হার টিথ, রাকিব ঘুড়ি উড়াই, সে প্রতিদিন স্কুলে যায়। তো এগুলো সবই সচরাচর ঘটমান কাজ। কিন্তু আমরা বলেছিলাম যখন সচরাচর ঘটে এরকম সাবজেক্ট, এরকম সেন্টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমরা ভার্বের শেষে এস বাই ইয়েস লিখব। তো আমরা লিখি নাই, এখন আমরা বসিয়ে দেবো। তাইস ফ্লোটস অন ওয়াটার, আমরা এস যোগ করে দিয়েছি। কোভিড-19 মিনস, যেহেতু এটি একটি রোগের নাম, থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এস লাগিয়ে দিয়েছি। হ্যানা ব্রাশেস হার টিথ এভরিডে, আমরা ব্রাশের শেষে ইয়েস লাগিয়ে দিয়েছি। তো কখন আমরা ইয়েস লাগাবো এটা আমরা একটু শুনে নেব। যখন ভার্বের শেষের দিকে উচ্চারণটা স জ চয়ের মতো হবে, ব্রাশ, এটা শয়ের মতো উচ্চারণ হয়েছে। স জ চয়ের মতো বাস যদি হতো তাও আমরা ইয়েস যোগ করতাম, তাই না? বাজ হলেও আমরা ইয়েস যোগ করতাম। অর্থাৎ ভার্বের উচ্চারণটা শেষে যখন স জ চয়ের মতো হবে, তখন তার শেষে আমরা ইয়েস যোগ করে দেবো। এবার আসুন, রাকিব ফ্লাই দ্য কাইট, রাকিব ঘুড়ি উড়াই, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তো এখানে আমাদের এস বি এস যোগ করতে হবে। তো ভার্বের শেষে যখন আমাদের এস বা ইয়েস যোগ করার দরকার হয়, সেই ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, খেয়াল করুন এলটা হচ্ছে কনসোনেন্ট, তখন আমরা ওই এস বি এস যোগ করতে গেলে আমরা আইটাকে তুলে দেবো। ভালো করে খেয়াল করুন, আইটাকে তুলে দিয়ে আমরা ইয়েস যোগ করব। খেয়াল করুন, আমরা তাই করছি, আমরা আইটাকে তুলে দিচ্ছি, তুলে দিয়ে ইয়েস যোগ করেছি। শি গো টু স্কুল রেগুলারলি, শি এর পরে এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বি এস লিখব। যদি আপনার ভার্বের শেষে ভ্যাওয়েল থাকে, ও ভ্যাওয়েলটি থাকে, তখন তারপরে আমরা ইয়েস যোগ করে সেটাকে আমরা বাক্য তৈরি করব। তাহলে শি গোজ টু স্কুল রেগুলারলি।
এ হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নিয়ম গেল। এখন আমরা দেখব ভার্বের পাস্ট ফর্ম থাকলে, অর্থাৎ 3 নম্বর রূপটি আমরা এখন দেখব। যদি আপনার বাক্যের মধ্যে অতীতকাল নির্দেশক কোনো শব্দ থাকে, যেমন ওয়ান্স আপন আ টাইম, ওয়ান ডে, ইন অ্যানশিয়েন্ট টাইম, লং এগো, yesterday, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ইন 1971 ইত্যাদি, তো ভার্বের যখন এরকম অতীতকাল প্রকাশক কোনো শব্দ থাকে অথবা আমরা বাক্যটি পড়ে বুঝতে পারি এটা অতীতকাল, তখন আমরা মূল ভার্বের একদম সরাসরি ভার্বের পাস্ট রূপটা লিখব। তো খেয়াল করুন, ওয়ান্স আপন আ টাইম এটি অতীতকাল নির্দেশক একটি ফ্রেজ, তাহলে আমরা এখানে লিখেছি দেয়ার ড্যাশ কিং ইন ইজিপ্ট, মিশরে এক রাজা বাস করতো, আমরা লিভড লিখেছি। এই যে লিভ ভার্বটি আমরা পাস্ট টেন্সে লিখেছি। কিন্তু পরেরটি, উই ড্যাশ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971, আমরা 1971 সালে আমাদের স্বাধীনতা কি করেছিলাম, অ্যাচিভ করেছিলাম, অর্জন করেছিলাম, তাই আমরা এটি পাস্ট টেন্সে লিখব, অ্যাচিভড। ইন অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীনকালে, অ্যাথেনিয়ান পিপুল, এথেন্সের লোকেরা ড্যাশ টু ফাইট ওয়ান আনাদার, একে অপরের সাথে ঝগড়া করতো, ইউজ টু ফাইট, আমরা ইউজড লিখেছি, ভার্বের পাস্ট টেন্স লিখেছি। yesterday I dashed to the hospital to see my friend, গতকাল আমি হসপিটালে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তাহলে I went, গো ভার্বের আমরা পাস্ট টেন্স লিখেছি, went। রিফাত ড্যাশ দ্য তাজমহল লাস্ট ইয়ার, গত বছর রিফাত তাজমহল কী করেছিল, ভ্রমণ করেছিল, দর্শন করেছিল। ভিজিট আমরা লিখব ভিজিটেড, পাস্ট টেন্স লিখেছি। তাহলে আমরা দেখলাম যদি আমাদের আমাদের বাক্যের মাঝে, অনুচ্ছেদের মাঝে যদি এরকম অতীতকাল নির্দেশক কোনো শব্দগুচ্ছ থাকে, তখন আমরা সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট টেন্স লিখে দেব। এবার আসুন আমরা দেখব ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ 4 নম্বর রূপটি আমরা দেখব। ইন আ রিসেন্ট কমপ্লিটেড অ্যাকশন উইথ অ্যান এক্সিস্টিং রেজাল্ট, অতি সম্প্রতি কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনও আছে, এরকম ক্ষেত্রে হলে আমরা হ্যাভ হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। আরেকটি নিয়ম এখানে আছে, হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। তো হ্যাডের পরে যখন আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখি, তখন হ্যাড দিয়ে একই বাক্যের মধ্যে দুইটা পাস্ট অ্যাকশন থাকবে, অর্থাৎ দুটো বাক্য অ্যাড থাকবে। সাধারণত বিফোর আফটার দিয়ে, হোয়েন দিয়ে এই বাক্যগুলো অ্যাড থাকে, আমরা দেখব এখানে। তো আসুন আমরা নিচের প্রথম উদাহরণটি দেখি। I have dashed the news, আমি সংবাদটি শুনেছি। I have heard the news, আমি সংবাদটি শুনেছি। হিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হার্ড। এই যে আমাদের হ্যাভের পরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি। পরেরটি, হ্যাভ ইউ ড্যাশ ইউর জিওমেট্রি বক্স, তুমি কি তোমার জ্যামিতি বাক্স হারিয়েছো। এই যে লুজ, এই শব্দটা আমরা লুজ পড়বো, লুজ মানে হারানো। তাহলে হ্যাভ ইউ লস্ট, এটা পাস্ট পার্টিসিপল, হ্যাভ ইউ লস্ট ইউর জিওমেট্রি বক্স, তুমি কি তোমার জ্যামিতি বাক্স হারিয়েছো। পরেরটি, দ্য রিচ ম্যান হ্যাজ রিসেন্টলি, হ্যাজ আছে, হ্যাভ থাকলে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো। তাহলে দ্য রিচ ম্যান হ্যাজ রিসেন্টলি ড্যাশ আ নিউ হাউস, হ্যাজ বিল্ট, তাহলে আমরা বিল্ট ভার্বের কোন রূপ লিখেছি, এটা পাস্ট পার্টিসিপল লিখেছি, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এবং এখানে প্রত্যেকটি কাজের ফলাফল কিন্তু এখনও বিদ্যমান আমাদের সামনে। শি অফার্ড ইউজ, এখন আমরা এই যে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কখন লিখবো দেখব। শি অফার্ড আস টি, সে আমাদেরকে চা খাইতে বলেছিল, চা অফার করেছিল, চা প্রস্তাব করেছিল। আফটার শি হ্যাড সার্ভ সাম বিস্কিটস, অর্থাৎ কিছু বিস্কিট দেওয়ার পরে সে আমাদেরকে চা অফার করেছিল, আগে বিস্কিট দিয়েছিল। তো দুটো কাজের মধ্যে যেই কাজটি আগে ঘটবে সেই কাজটির সাথে আমরা হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, আর বাকি কাজটা আমরা লিখবো ভার্বের পাস্ট। খেয়াল করুন এখানে, she had served some biscuit, after she had served some biscuits, কিছু বিস্কিট দেওয়ার পরে, তাহলে আগে কি দিয়েছিল, আগে বিস্কিট। এই ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপল লিখেছি। আর বাক্যের অপর অংশের ভার্বটি আমরা লিখেছি পাস্ট টেন্স। ঠিক পরের বাক্যটি, she had dashed the cereal before she went to bed, বিছানায় যাওয়ার আগে সে সিরিয়ালটি কি করেছিল, এনজয় করেছিল, দেখেছিল। সিরিয়াল বুঝতে পারছেন তো, স্টার জলসা। তাহলে শি হ্যাড এনজয়েড দ্য সিরিয়াল, সে সিরিয়ালটি এনজয় করেছিল বিফোর শি ওয়েন্ট টু বেড, বিছানায় যাওয়ার আগে। তা আগে কোন কাজটি আছে, আগে সিরিয়ালটি সে দেখেছে, পরে বিছানায় শুতে গেছে, না হলে রাত্রে ঘুম হবে না স্টার জলসা না দেখলে। তাহলে শি হ্যাড এনজয়েড দ্য সিরিয়াল, সে সিরিয়ালটি দেখেছিল বিফোর শি ওয়েন্ট টু বেড, বিছানায় যাওয়ার আগে। খেয়াল করুন, আগে ঘটেছে, সিরিয়ালটি আগে দেখা, তাই আমরা হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি। তো এই হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের নিয়ম। আমরা আরও একটি নিয়ম দেখব এবং সেটি হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। ইন আ প্যাসিভ ভয়েস, কর্মবাচ্যে বি প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। সাধারণত একটি লেসনের মধ্যে যদি 10টি গ্যাপ থাকবে, প্রায় ক্ষেত্রেই দেখবেন 2-4টি ভার্ব, একাধিক ভার্ব ব্যবহার থাকবে বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপলে। তো প্রথম বাক্যটি আসুন, দ্য থিপ ওয়াজ ড্যাশ রেড হ্যান্ডেড, চোরটিকে
রেড হ্যান্ডেড মানে হাতে নাতে, হাতে নাতে ধরা হয়েছিল। তো এইখানে আমরা কি বলেছি, বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো। এই যে আমাদের বি, তাহলে এখানকার ভার্ব হবে এখানে ধরা হয়েছিল ক্যাশ, তাহলে ক্যাশটা আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখবো। কিন্তু বি ভার্বের পরে সাধারণত বসে ভার্বের আইএনজি। তো আসুন আমরা একটা উদাহরণ দেখে নিই। দ্য গার্লস আর ড্যাশ অ্যামং দেমসেলস, মেয়েরা নিজেদের মধ্যে কি করছে, কোয়ার্লিং, ঝগড়া করছে। এটা একটু ভালো, অতি প্রিয় একটি কাজ। দ্য গার্লস আর কোয়ার্লিং অ্যামং দেমসেলস, মেয়েরা নিজেদের মধ্যে ঝগড়া করছে। বলুন তো কি এই যে ঝগড়া করার কাজটি কারা করছে, দ্য গার্লস, মেয়েরা। তার অর্থ এই ভার্বের কাজটি করছে এই সাবজেক্ট, এই সাবজেক্ট সক্রিয়ভাবে এই কাজটি সম্পাদন করছে। কি কাজটি সম্পাদন করছে, ঝগড়া করার কাজটি। এবার এখানে আসুন, দ্য থিপ ওয়াজ ড্যাশ রেড হ্যান্ডেড, রেড হ্যান্ডেড মানে হাতে নাতে, তাহলে চোরটিকে হাতে নাতে ধরা হয়েছিল ক্যাশ। আমরা এখন এই বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব, কট। প্রশ্ন হচ্ছে এটাও বি ভার্ব, এখানে ভার্বের আইএনজি, এটাও বি ভার্ব, এখানে কেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল? কারণ এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন কথা হচ্ছে প্যাসিভ ভয়েসটা আপনি বুঝবেন কি করে, খেয়াল করুন। এই যে ভার্বের কাজটি সরাসরি এই সাবজেক্ট সক্রিয়ভাবে সম্পাদন করছে, দ্য গার্লস আর কোয়ার্লিং, মেয়েরা ঝগড়া করছে, ঝগড়া করার কাজটি কারা করছে, মেয়েরা, অর্থাৎ এই সাবজেক্ট করছে। এবার আসুন, দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড, চোরটিকে হাতে নাতে ধরা হয়েছিল। তো এই যে ধরার কাজটা কি এই চোর করছে, না, চোরকে ধরা হয়েছিল, সে এই কাজের শিকার। কাজটি করেছে কারা, তারা এদিকে অনুপস্থিত। অর্থাৎ দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড বাই দ্য পুলিশ, বাই দ্য পিপুল, সেটা আমরা এদিকে লিখতে পারতাম, সেটা আমরা লিখি নাই। অর্থাৎ আপনি যখন খেয়াল করবেন যে এই ভার্বের কাজটি, এখানে যে ভার্বটি আপনি লিখবেন, সেই ভার্বের কাজটি যদি এই সাবজেক্ট সরাসরি না করে সে নিষ্ক্রিয় থাকে, কিন্তু এই কাজটি সে অন্যকে দিয়ে করিয়ে নেয়, তখন আপনি বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল লিখবেন এবং সেটি হবে প্যাসিভ ভয়েস। আশা করি ধরতে পেরেছি। পরেরটি আসুন, এখন প্রত্যেকটি আমরা একই জিনিস দেখব। দ্য পদ্মা ব্রিজ ইজ বিং ড্যাশ ইভেন ইন করোনা, করোনার মধ্যেও পদ্মা ব্রিজ কি হচ্ছে, নির্মিত হচ্ছে, বিল্ড। এটা আমরা পাস্ট পার্টিসিপল লিখব। খেয়াল করুন এটি বি ভার্ব, বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলাম। আইএনজি কেন লিখলাম না, কারণ এই যে নির্মাণ করার কাজটি পদ্মা ব্রিজ নিজে করছে না, অন্যকে দ্বারা। এখানে বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য পিপুল এসব থাকতে পারতো, সেসব আমরা এখানে লিখি নাই। তার অর্থ এই ভার্বের কাজ করবার জন্য এই সাবজেক্ট নিষ্ক্রিয়, সাবজেক্ট এদিকে কাউকে দিয়ে সে কাজটি করিয়ে নিচ্ছে, নির্মাণ কাজটি সে এদিকে দিয়ে কাউকে দিয়ে করিয়ে নিচ্ছে। তার অর্থ হচ্ছে এটিও ভার্বের কোন ফর্ম, এটিও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্যাসিভ ভয়েস। পরেরটি, দ্য শার্ট ইজ ড্যাশ বাই মাই মাদার, শার্টটি আমার মায়ের দ্বারা কী করা হচ্ছে, মেক, তৈরি করা হচ্ছে। তার শার্ট ইজ মেড, এটি আমি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি, বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল। আইএনজি নয় কেন, কারণ মেক ভার্বটি এই সাবজেক্ট করে না। খেয়াল করুন, দ্য শার্ট ইজ মেড, শার্টটিকে তৈরি করা হয় বাই মাই মাদার, এই যে মা শার্টটি তৈরি করছে, তাহলে এই তৈরি করা কাজের উপরে এই শার্টের কোনো ভূমিকা নাই, শার্ট নিজে তৈরি হচ্ছে কিন্তু করছে অন্যজন, তখন আমরা বিয়ের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। পরেরটি, দ্য বুক ওয়াজ রিটন ম্যানি ইয়ার্স এগো, অনেক বছর আগে বইটি লেখা হয়েছিল, অনেক বছর আগে বইটি লেখা হয়েছিল। তাহলে যে লেখার কাজটি কে করছে, বাই দ্য অথর হতে পারে, বাই দ্য রাইটার হতে পারে, কিন্তু বুক এই যে সাবজেক্ট সে কিন্তু লেখার কাজটি করছে না, সেখানে একেবারে ইনঅ্যাক্টিভ, লেখার কাজটি অন্যের দ্বারা হয়েছে। তাহলে আমরা বিয়ের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। পরেরটা শুন, অ্যান অ্যালাইভ ম্যান ওয়াজ ড্যাশ ফ্রম আ বোট সিঙ্কিং আফটার 13 আওয়ার্স ইন দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীতে 13 ঘন্টার একটি নৌকাডুবির 13 ঘন্টা পর একজন জীবিত মানুষকে রেস্কিউ করা হয়েছিল। এই রেস্কিউ আমরা লিখব রেস্কিউড, উদ্ধার করা হয়েছিল। তাহলে উদ্ধার করার কাজটি এই যে অ্যালাইভ ম্যান, জীবিত লোকটি, সে নিজে কিন্তু উদ্ধার হয় নাই, তাকে কেউ না কেউ এদিক থেকে উদ্ধার করেছে, হতে পারে ডুবুরিরা, হতে পারে ফায়ার ব্রিগেডের মানুষেরা, তারা তাকে উদ্ধার করেছে। তার মানে এই ভার্বটির উপরে এই সাবজেক্টের কোনো অ্যাক্টিভ কর্তৃত্ব নেই, এই ভার্বের কাজটি শেষ করেছে এদিকে অবজেক্টে কোনো ব্যক্তির দ্বারাই। তাহলে আমরা প্যাসিভ ভয়েস কখন লিখব, যখন দেখব ভার্বের কাজটি সাবজেক্ট না করে সে নিষ্ক্রিয় থেকে অন্যকে দিয়ে করিয়ে নেয়, তখন আমরা বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। এ হচ্ছে আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের নিয়ম গেল। এখন আমরা দেখব ভার্বের আইএনজি ফর্ম, একেবারে সহজ জিনিস, একটু বেশি আলাপ করবার কোনো কারণ নেই। আই অ্যাম ড্যাশ আ বুক, আই অ্যাম রিডিং আ বুক,
আমি একটি বই পড়ছি, খেয়াল করুন বি ভার্বের পরে আইএনজি, কারণ এই পড়ার কাজটি আমি নিজেই করি, এই সাবজেক্ট সক্রিয়ভাবে পড়ার কাজটি করে, প্রত্যেকটি কাজ তাই ঘটবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কাজটি কখনো ব্যক্তি করতে পারে না, এটিকে বলে ইম্পার্সোনাল ভার্ব, এর সাবজেক্ট সর্বদাই ইট হয়, এটি আমাদের অ্যাক্টিভ ভয়েস, আমরা এটিকেও আমরা এখানে পাস্ট পারসন লিখতে পারবো না। পরেরটা শুন, মিস্টার সালাম ওয়াজ ওয়ার্কিং অ্যাট হিজ অফিস, মিস্টার সালাম তার অফিসে কাজ করছে, ওয়ার্কিং কাজ করা, মিস্টার সালাম এই সাবজেক্ট সক্রিয়ভাবে এই কাজটি করছে, সে নিজেই এই সেন্টেন্সের সাবজেক্ট, এই ভার্বের সাবজেক্ট। পরে আই শ্যাল বি রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট ফর মাই টিচার, আমার শিক্ষকের জন্য আমি একটি প্রতিবেদন লিখতে থাকবো, লেখার কাজটি কে করবে, আমি, সরাসরি সাবজেক্ট এই কাজটি করছে। আই ওয়াজ ড্যাশ টি ফর মাই গেস্ট, তো আই ওয়াজ মেকিং টি ফর মাই গেস্ট, আমি আমার অতিথির জন্য চা বানাচ্ছিলাম। তো ভার্বের এই ব্যাপারটি খুবই সহজ, যখন বি ভার্বের পরে ভার্বটি আমরা দেখব ওই কাজটি সাবজেক্ট নিজেই করছে, তখন আমরা সরাসরি বি ভার্বের পরে ভার্বের আইএনজি লাগিয়ে দেবো। আগের ক্লিপে দেখেছিলাম যখন বি ভার্বের পরে কাজটি সাবজেক্ট করে না তখন সেটা প্যাসিভ ভয়েস হয়, তখন আমরা লিখেছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আসুন আইএনজির আরও একটি ব্যবহার দেখব, প্রিপোজিশন প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ ইন, অন, বাই, ফর, অ্যাট, উইথ, উইদাউট, এগুলো একবারে মোস্ট কমন প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে ভার্বের কোন রূপ বসবে, আইএনজি বসবে। ইন, অন, বাই, উইদাউট, ফর, এদের পরে ভার্বের আইএনজি রূপ বসবে। আমরা এই হিসাবটা মনে রাখলাম। নাজমা ইজ ইন্টারেস্টেড ইন ওয়াচিং টিভি, নাজমা টিভি দেখে মজা পাই। তাহলে আমরা এই যে আমরা প্রিপোজিশনের পরে আমরা কি লিখেছি, ভার্বের আইএনজি লিখেছি। শি ইনসিস্টেড অন মাই গোয়িং টু দ্য কনসার্ট, কনসার্ট হচ্ছে বাদ্যবাজনার অনুষ্ঠান, তো সে আমাকে গান বাজনার অনুষ্ঠানে যেতে আমাকে খুব ইনসিস্ট করেছিল, পিড়াপিড়ি করেছিল। তো এই যে আমাদের প্রিপোজিশনের পরে আমরা ভার্বের কোন রূপ লিখেছি, আইএনজি লিখেছি। পরেরটা শুন, বাই ড্যাশ ব্যালেন্স ডায়েট, বাই ইটিং ব্যালেন্স ডায়েট, আমরা সুষম খাবার খেয়ে উই ক্যান কিপ ফিট, আমাদের দেহকে সুস্থ রাখতে পারি, ফিট রাখতে পারি। উইদাউট প্লাস ভার্ব আইএনজি, তাহলে উইদাউট অ্যাটেন্টিভ, উইদাউট বিইং অ্যাটেন্টিভ, মনোযোগী না হয়ে আমাদের বি, উইদাউট বিইং অ্যাটেন্টিভ, মনোযোগী ছাড়া, টু ইয়োর টিচার, তোমার শিক্ষকের প্রতি মনোযোগী না হয়ে ইউ ক্যান ডু ওয়েল, তুমি ভালো করতে পারবে না। সবার শেষটা, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই ফর অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করবার জন্য আমরা স্কুলে যাই। তো এখানে আমরা কি দেখেছি, ইন, অন, বাই, উইদাউট, ফর, অর্থাৎ প্রিপোজিশনের উপরে ভার্বের আইএনজি বসে। আসুন আমরা আইএনজির আরও একটি ব্যবহার থেকে আমাদের এই ক্লিপটা শেষ করব, সেটা হচ্ছে মাইন্ড, স্টপ, স্টার্ট, বিগিন, এনজয়, ফাইন্ড, এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, কিছু ভার্বাল ফ্রেজ দেওয়া আছে, তারপরে বি ইজ টু, গেট ইজ টু, এই দুটো অ্যাডজেক্টিভ, যদিও এগুলো ভার্ব দিয়ে শুরু, এগুলো অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর উইথ আ ভিউ টু, এটা প্রিপোজিশন, লুক ফরওয়ার্ড টু ট্রানজিটিভ ভার্ব। যাক, এখানে কিছু ভার্ব আছে এবং কিছু অ্যাডজেক্টিভ আছে, এখানে লেখা আছে ডিফারেন্ট ভার্ব, প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভ, এদের পরে ভার্বের আইএনজি বসে। অর্থাৎ এগুলোর বিস্তর আলোচনা করা যেতে পারে, সেই ক্লাস করতে গেলে আরও 1 ঘন্টা লেগে যাবে। তো আপনারা যেটি করবেন সেটুকু হচ্ছে, আপনারা এখানে যেই শব্দগুলো দেওয়া আছে, ফ্রেজ, গুচ্ছ, প্রিপোজিশন দেওয়া আছে, এগুলো আপনারা দয়া করে মুখস্থ করে ফেলবেন, তাতে আপনাদের অন্তত এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত চলে যাবে, কোনো কোথাও ব্যত্যয় ঘটবে না। এগুলো আমরা সবাই মুখস্থ করে রাখবো যে এদের পরে ভার্বের আইএনজি বসে। তো আসুন উদাহরণে যাই। আই ওয়েন্ট টু দ্য বুক শপ, আমি বই ঘরে গিয়েছিলাম, উইথ আ ভিউ টু, খেয়াল করুন এই আমাদের উইথ আ ভিউ টু প্লাস ভার্ব আইএনজি, তো উইথ আ ভিউ টু ড্যাশ সাম বুকস, কিছু বই কেনবার জন্য, তাই বাই ভার্বের আমরা কোন রূপ লিখব, বাইং সাম বুকস। আই ক্যানট হেল্প, আমি না করে পারি না, ক্যানট হেল্পের অর্থ হচ্ছে কোনো কিছু না করে না পারা, অর্থাৎ আপনার সেটি করতেই হবে, এমন পজিশনে, এমন সিচুয়েশনে আমরা ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্পের ব্যবহার করব। তা আই ক্যান নট হেল্প টু মাই ফ্রেন্ডস বার্থডে, আই ক্যান নট হেল্প, তারপরে কি গোয়ও লিখেছি, আই ক্যান নট হেল্প গোয়িং টু মাই ফ্রেন্ডস বার্থডে পার্টি, আমি আমার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে না গিয়ে পারি না। খেয়াল করুন ক্যান নট হেল্পের বাংলাটা কি হয়েছে, কোনো কিছু আপনি না করে যখন না পারবেনই না, করতেই হবে, তখন আপনার ক্যান নট হেল্পের পরে অথবা কুড নট হেল্পের পরে সরাসরি ভার্বের আইএনজি লিখবেন। পরেরটি, শি স্টপড, এই আমাদের স্টপ ভার্ব, তারপরে ভার্বের আইএনজি। তো শি স্টপ বিকজ অফ হার ফাদার সাডেন ডেথ, ওকে, শি স্টপড স্টাডিং, সে লেখাপড়া থামিয়ে দিয়েছিল, বিকজ অফ হার ফাদার সাডেন ডেথ, তার পিতার হঠাৎ মৃত্যুর কারণে সে তার লেখাপড়া থামিয়ে দিয়েছিল। স্টপের পরে ভার্বের আইএনজি, এগুলো কিন্তু আমরা মুখস্থ করবো সবাই। হি কনফেসড টু ড্যাশ আর মিস্টেক,
হি কনফেস টু, স্বীকার করেছিল, হি কনফেস টু ড্যাশ আর মিস্টেক। তাহলে কনফেস টু আমাদের এখানে আমাদের কনফেস মানে স্বীকার করা। তাহলে হি কনফেস টু ডুইং হার মিস্টেক, সে তার ভুল করাটাকে স্বীকার করেছিল, সে যে ভুল করেছে সেটা সে স্বীকার করেছিল। পরেরটি, আই কুডন্ট হেল্প ড্যাশ হোম ফর করোনা প্যান্ডেমিক। ওকে, করোনা মহামারীর কারণে আই কুডন্ট হেল্প স্টেইং হোম, আমি বাড়িতে না থেকে পারি নাই, যেহেতু করোনা মহামারী চলছে তাই আমাকে বাড়িতে থাকতে হয়েছিল। তো কুডন্ট হেল্প স্টেইং। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের 5টি ভার্বের 5টি ফর্মের ব্যবহার। আমরা প্রত্যেকটি ফর্ম দেখেছি। এটি শেষ কথা নয়, আরও অনেক নিয়ম আছে, কিন্তু মোস্ট কমনলি আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বের উত্তরগুলো লিখতে থাকি তখন সাধারণত এই যে আমরা আজকের যে আলোচনাগুলো করেছি এর মধ্যে সাধারণত সীমিত থাকে, এর বাইরে যে দু একটি থাকবে না তা নয়, তবে সেই নিয়েও আমার আরেকটি লেসন থাকবে, সেটি একবারে অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে। আর এইটি আমাদের সবার জন্য একটি গ্রহণযোগ্য ক্লাস, আশা করি সবাই এটি এনজয় করেছেন। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো পরের ক্লাসটি দেখবার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকুন, করোনার যুগে ঘরে থাকুন, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।